নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আচ্ছা, 2024-এ বিজেপির প্রচারের প্রধান হাতিয়ার কি হতে চলেছে বলুন তো? এবারের বিজয়া দশমীতে আপনারা তা বুঝতে পারবেন। তবে দশমীর আগেই আপনাদের জানিয়ে দিচ্ছি, অনুচ্ছেদ 370 বিলোপ নয়, করোনাকালে 200 কোটির সফল টিকাকরণ নয়, মোদির সফল বিদেশ নীতি নয়। বিজেপি এবারের প্রচারে পুরনো অস্ত্রেই শান দিতে চলেছে। রাম মন্দির, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্দরের খবর। 2024-এর জানুয়ারিতেই রামলালা অর্থাৎ রামের মূর্তি অযোধ্যায় রাম মন্দিরে স্থাপিত হবে। মকর সংক্রান্তি তিথিতে রামলালার গৃহপ্রবেশ। 2024-এর এপ্রিলে ভোট হবার কথা। মানে লোহা গরম থাকতে থাকতে প্রচারে ঘা মারবে বিজেপি। ভোটের ঠিক আগে মন্দির উদ্বোধনের আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না রাজনৈতিক মহল, এবং সেই অনুমান যে মিথ্যে নয় তার প্রমাণ এবারের বিজয়া দশমীতেই পেয়ে যাবেন। এবারের বিজয়া দশমীতে রামলীলা ময়দানে রাবণ দহন করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলী মুভির সুবাদে প্রভাসের মধ্যে একটা দেশীয় সুপার হিরো খুঁজে পেয়েছে দেশীয় তরুণ সমাজ। রাবণ দহনে প্রভাস তাই অটোমেটিক চয়েস। বাহুবলী ছবির চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করা হয়েছে। তিনি তেলেঙ্গানার বাসিন্দা, আবার প্রভাসও তেলেগু সুপারস্টার। অর্থাৎ এবারের রাবণ দহন তেলেগু জনতাকে সরাসরি একটা বার্তা। তেলেঙ্গানার 17টি লোকসভা আসনের মধ্যে অন্তত 10টি এবার তাদের ঝুলিতে আসতে চলেছে বলে মনে করছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। এবারের রামলীলা অনুষ্ঠানের থিম অযোধ্যার রাম মন্দির। লালকেল্লা লনে অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের ধাঁচে প্যান্ডেল তৈরি। রাজনৈতিক মহলের ধারণা, রাম মন্দিরকে সামনে রেখে লোকসভা ভোটের জমি তৈরি বিজয়া দশমী থেকেই শুরু হয়ে যাবে। দু 2024-এর এপ্রিল মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। তার মাস তিনেক আগেই ভক্তদের জন্য খুলে যাচ্ছে রাম মন্দিরের দরজা। 2023-এর ডিসেম্বরের মধ্যে এই মন্দির তৈরির কাজ শেষ হবে। 2024-এর জানুয়ারি মাসে মকর সংক্রান্তির দিন গর্ভগৃহে স্থাপিত হবে রামের মূর্তি। রবিবার অযোধ্যায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠক ছিল। সেখানে মন্দির নির্মাণের খরচের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ মাধ্যমকে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, অযোধ্যায় শুধু রামের মন্দির তৈরি করতে খরচ 1800 কোটি টাকা। বিগ্রহ এবং মন্দিরকে কেন্দ্র করে অন্যান্য নির্মাণের খরচ আলাদা। শ্বেত পাথরে তৈরি হবে রামের মূর্তি। দরকারে খরচ আরও বাড়তে পারে। রামায়ণের নাম আছে এমন অনেক দেবদেবীর মূর্তিও মন্দিরে রাখা হবে। রাম মন্দিরের শিলান্যাসের আগে টাকা জোগাড়ে দেশ জুড়ে প্রচার চালানো হয়। মন্দিরের অছি পরিষদ জানায় 1.5 মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে 2100 কোটি টাকা জমা পড়েছে। খরচ বাড়লে কোথা থেকে সেই টাকা আসবে তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজয়া দশমী বলতে আমরা বাঙালিরা বুঝি দুর্গা ঠাকুরের ভাষা, কিন্তু হিন্দু বিশ্বাসের একটা অন্য দিকও রয়েছে। রামায়ণ অনুসারে দেবী দুর্গার অকাল বোধন করে যুদ্ধ জয়ের আশীর্বাদ চান রাম। দশমীতে তিনি রাবণ বধ করেন। দিল্লির রামলীলা ময়দানে যে রাবণ দহন হয় তাকে মন্দের বিরুদ্ধে ভালোর বিজয় হিসেবে দেখানো হয়। শুধু বিজেপি নয়, কংগ্রেস জামানায় মনমোহন সিং ও সোনিয়া গান্ধীও রামলীলা ময়দানে রাবণ দহন দেখতে যেতেন। দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, রাম মন্দিরের রাজনৈতিক উত্তাপে কংগ্রেস হাত গরম করারও চেষ্টা করছে। শাহবানু মামলায় রাজীব গান্ধীর অবস্থান কংগ্রেসের বিরুদ্ধে তোষণের অভিযোগ তোলে। 1986 সালের 1 ফেব্রুয়ারি হিন্দুদের উপাসনার জন্য বাবরি মসজিদের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেয় ফৈজাবাদের ম্যাজিস্ট্রেট। সেই নির্দেশকে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করা হয়নি। বিশ্ব হিন্দু পরিষদ যখন দেশ জুড়ে শিলান্যাস শুরু করে তখনও কংগ্রেস তার রাজনৈতিক মোকাবিলার চেষ্টা করেনি। বরং 1989 সালের লোকসভা নির্বাচনের প্রচার রাজীব গান্ধী শুরু করেন উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে। ফৈজাবাদ জেলা এখন অযোধ্যা শহর।
এখন গোটা জেলার নামই অযোধ্যা। রাজীব গান্ধী তার প্রথম সভায় রামরাজ্য গড়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু তা দিয়ে তিনি সরকার গড়তে পারেননি। বরং দেশ জুড়ে রথযাত্রার পরে রাম রাজনীতির মুখ হয়ে ওঠেন লালকৃষ্ণ আদবানি। ৩৩ বছরের পরিশ্রমে গড়ে তোলা ইস্যু। বিজেপি যে এখন সেটা হাতছাড়া করতে চাইবে না তা বলাই বাহুল্য। রামরাজ্যের প্রতিশ্রুতি দিয়ে রাজীব গান্ধী সুবিধা করতে পারেননি, কিন্তু রাম মন্দিরের প্রতিশ্রুতি বিজেপিকে রাজনৈতিক সাফল্য দিয়েছে। আইনি লড়াইয়ে জেতার পর রাম মন্দির তৈরি হচ্ছে। এবারের নির্বাচনে তার সুফল নেওয়ার চেষ্টা করবে বিজেপি। তাতে আশ্চর্যের কি আছে? রাম জন্মভূমি মুভমেন্ট তা যখন তুঙ্গে ছিল তখন ইনি ছিলেন তার মুখ। তাকে হিন্দু হৃদয় সম্রাট বলা হতো। বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। এখন তা যখন সমাপ্তির দিকে পৌঁছে গেছে, এখন ইনি মুখ নরেন্দ্র দামোদর দাস মোদী। 2024-এ বিশেষত ঠিক নির্বাচনের আগে তারা গ্রামে গ্রামে, শহরে শহরে, জেলায় জেলায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে গিয়ে এই খবরটা প্রচার করবে যে রাম মন্দির তৈরি করার যে কৃতিত্ব তা আর কারণ নয়, শুধুমাত্র বিজেপি। যেখানে যেখানে রাম বা ভগবান রামের নাম যুক্ত আছে সেই জায়গাটাকে একসঙ্গে যুক্ত করে একটা কয়েক হাজার কিলোমিটারের সার্কিট, আর তার কেন্দ্রবিন্দু থাকবে অবশ্যই অযোধ্যা। যেই মুহূর্তে ভারতবর্ষ, সেই মুহূর্তেই এই রামায়ণ সার্কিটের কথা মনে হবে মানুষের। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ্য ব্যানার্জি, TV9 বাংলা। বিজেপির ইস্যু তাহলে রাম মন্দির। সে তো 1984 সাল থেকে ইস্তেহারে রয়েছে, কিন্তু মামলায় জেতার পর যখন মন্দির তৈরি হচ্ছে তখন সেই ইস্যু নিয়ে কি আর প্রতিশ্রুতি দেওয়ার আছে? কিছুই তো নেই সে অর্থে। কিন্তু বিজেপি ইস্যুটাকে অন্তত এবার ড্রপ করছে না, রাখছে। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের হাতে কি ইস্যু আছে? ইস্যুর অভাব? পেট্রোল ডিজেলের সেঞ্চুরি তো সবচেয়ে বড় ইস্যু। রান্নার গ্যাস হাজারের ওপরে, বাজারে আগুন, কর্মসংস্থান নিয়ে প্রতি ভোটই একটা ইস্যু খাড়া করা যায়। এই ইস্যুগুলি গত 2 বছর ধরে হয়েছে, কিন্তু একমাত্র কৃষক আন্দোলন ছাড়া কোনো ইস্যুতেই কেন্দ্রের বিজেপি সরকারকে অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। কৃষক আন্দোলনেও বিজেপির তেমন রাজনৈতিক ক্ষতি হয়নি। বিজেপিকে আর চেপে ধরা যাচ্ছে না। তার একটাই কারণ, বিরোধীদের মধ্যে ঐক্য নেই। বিজেপির বিরুদ্ধে বাংলায় মমতা যা বলছেন, দিল্লিতে কেজরিওয়ালও ঠিক তাই বলছেন। বিহারে নীতিশ কুমার, তেলেঙ্গানায় কেসিআর, সকলেরই মোটামুটি একই বক্তব্য। এমনকি রাহুল, সোনিয়া আর বামেরাও একই অভিযোগ করছেন। কিন্তু বিজেপিকে রুখতে হলে সকলকে একজোট হতে হবে। সেটা তো হচ্ছে না। সকলেই নিজেকে মুখ করে জোট তৈরির একটা উদ্যোগ করছেন, তাকে আবার বাকিরা মানতে চাইছেন না। তাই বারবার জোট উদ্যোগ ধাক্কা খাচ্ছে। এবার উদ্যোগ নিলেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। এনসিপির জাতীয় কনভেনশনে তিনি ঘোষণা করলেন, মহারাষ্ট্র থেকেই দিল্লিকে চ্যালেঞ্জ করার সময় এসেছে। লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। একই সঙ্গে দলীয় নেতাকে নিয়ে বলিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হবার তার কোনো বাসনা নেই। শরদ পাওয়ার কি ফুটিফাটা বিরোধী জোটে আঠার কাজ করবেন? কিন্তু তার নিজের পায়ে তো কাঁটা ফুটেছে। ভাইপো অজিত পাওয়ার আবার বেসুরো সঙ্গীত শুরু করেছেন। शरद पवार जी के माध्यम से एक ऐसा वातावरण निश्चित तैयार किया जा सकता है कि जिसको लेकर लोगों में एक विश्वास निर्माण किया जाए। দিল্লি তালকাটোনা স্টেডিয়ামে এনসিপি জাতীয় কনভেনশন। শরদ পাওয়ার ফের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অধ্যক্ষ নির্বাচিত হলেন এবং রাগঢাক না করেই বুঝিয়ে দিলেন দিল্লিতে বিজেপি তার টার্গেট। শরদ পাওয়ার বলেন, শিবাজি মহারাষ্ট্র থেকে দিল্লিকে চ্যালেঞ্জ করেন। কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে চ্যালেঞ্জ করতে হবে। এজেন্সি ও টাকার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। আর্থিক তছরূপ মামলায় এনসিপির 2 নেতা অনিল দেশমুখ ও নবাব মালিক বিচারাধীন বন্দী। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, পি চিদম্বরম, কার্তি চিদম্বরম, সঞ্জয় রাউত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া, বিরোধী নেতাদের অনেকেই কোনো না কোনো মামলায় কোনো না কোনো কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আওতায় রয়েছেন। পাল্টা আঘাত হানতেই কি শরদ পাওয়ার বিরোধী ঐক্যের ওপর জোর দিলেন?
বিরোধী ঐক্য মানেই তো কে প্রধানমন্ত্রী হবেন তার প্রতিযোগিতা শুরু। শরদ পাওয়ারও কি সেই দৌড়ে নাম লেখালেন নাকি? शरद पवार जी प्रधानमंत्री के दावेदार कभी न थे, न है, न कभी उन्होंने ऐसा कभी कोई अपने तरफ से वक्तव्य किया हो। लोग अपनी व्यक्तिगत महत्वाकांक्षाओं की जगह जन आकांक्षाओं के आधार पर पहले विपक्ष की एकता चाहते हैं। किसी भी लोकतंत्र के लिए ये एक ऐसा मोमेंट होना चाहिए था, सेलिब्रेट करें। प्रधानमंत्री की वैकेंसी नहीं है खाली, देश की जनता ने नरेंद्र मोदी जी को प्रधानमंत्री 2024 नहीं 2029 तक के लिए मान लिया गया है। গত জুনেও বিরোধীদের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন শরদ পাওয়ার। রাজনৈতিক মহল বলছে ইঙ্গিত স্পষ্ট, বিজেপি বা মোদি কারো বিরুদ্ধে মুখ হয়ে সামনে দাঁড়াতে চান না মারাঠা স্ট্রংম্যান, বরং পিছন থেকে বিরোধী ঐক্য তৈরি করতে তিনি আগ্রহী। মহারাষ্ট্রে মহা আঘাড়ি জোট করে শরদ প্রমাণ করেছেন ভাঙা গড়ার খেলা তিনি ভালোই জানেন। কিন্তু এনসিপির নিজের ঘরেই তো কোন দল, ভাইপো অজিত পাওয়ার তো আবার বেসুরো গাইতে শুরু করেছেন। এনসিপি জাতীয় কনভেনশনে শেষ বক্তা ছিলেন শরদ। শরদের আগে বলার কথা ছিল অজিত পাওয়ারের, বক্তব্য না রেখেই কনভেনশন ছেড়ে যান অজিত। জয়ন্ত পাটিল বলা শুরু করতেই অজিত মঞ্চ ছাড়েন। অজিত পাওয়ার পরে জানান জাতীয় স্তরের কনভেনশন, তিনি মহারাষ্ট্রের বিরোধী দলনেতা, তাই বক্তব্য রাখেননি। কিন্তু অতীতেও পার্টি লাইনের বিপরীতে গিয়ে শরদকে অস্বস্তিতে ফেলেছেন অজিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শরদ পাওয়ার বিরোধী জোট তৈরির উদ্যোগ নিলে তা বিরোধীদের স্বস্তি দেবে। কারণ 2019-এ শরদ পাওয়ার মহারাষ্ট্রে সফলভাবে বিজেপি বিরোধী জোট করে দেখিয়েছেন। সেই জোট সরকার 2.5 বছর চলেওছে। নিজেদের মধ্যে কোনো রকম অশান্তি ছাড়াই মহারাষ্ট্রে বিজেপি যে অপারেশন কামাল করতে পারল তা একান্তই শিবসেনার ব্যর্থতা। জোট শরিক এনসিপি বা কংগ্রেসের কাছ থেকে উদ্ভবের ওপর কোনো চাপ ছিল না। 2004 সালে এইভাবেই বামেরা বাইরে থেকে ইউপিএকে সমর্থন করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নেতাজি রোডে সভায় একটা হিসেব দিয়েছেন, গড়পড়তা হিসেব। তাতে তিনি দেখিয়েছেন কয়েকটি বিজেপি বিরোধী দল একজোট হলে শতাধিক সাংসদের জোট তৈরি হবে। তার ওপর কংগ্রেস যদি 100-র বেশি আসনে জিততে পারে তাহলে একটা শক্তিশালী বিরোধী ব্লক তৈরি হয়ে যাবে। এরপর বিজেপির শরিক ও নিরপেক্ষ দলগুলির একটা হিসেব রয়েছে। মোটের ওপর অঙ্কের হিসাবে অন্তত বিজেপিকে ম্যাজিক ফিগারের নিচে নামিয়ে আনা সম্ভব। কিন্তু সেজন্য একের বিরুদ্ধে একের ফর্মুলা মেনে এগোতে হবে। অর্থাৎ সব রাজ্যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একজনই মাত্র বিরোধী প্রার্থী হবেন। দেখুন, এটা থিওরি হিসেবে খুব ভালো, একদম ঠিক আছে, কিন্তু বাস্তবে কার্যকর করা কার্যত অসম্ভব। এই রাজ্যে কংগ্রেস ও বামেরা প্রার্থী না দিয়ে তৃণমূলের হাত শক্ত করবে? কেরালায় কংগ্রেস ও বামেদের মধ্যে কারা আত্মত্যাগ করবে? রাজ্যে রাজ্যে এরকম জটিলতা রয়েছে। তার ওপর আঞ্চলিক দলের নিজস্ব অ্যাম্বিশন রয়েছে। তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও জাতীয় পার্টি তৈরির কথা ঘোষণা করেছেন। রাজ্যে রাজ্যে ভোটে লড়বে টিআরএস, তেলেগু ভোট টানার চেষ্টা হবে। তার মানে কি, সেই রাজ্যগুলিতে বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। তাতে কার লাভ হবে? বিজেপির। অর্থাৎ চন্দ্রশেখর রাও মুখে যতই মোদি নিন্দা করুন, নির্বাচনী পাটিগণিতে তিনি মোদিরই সুবিধা করে দিচ্ছেন। রাহুল একা নন, প্রায় সব অবিজেপি আঞ্চলিক দলেই একই উপসর্গ। সকলের নজরে দিল্লি। রাহুল গান্ধী যাত্রা করছেন, নীতিশ কুমার দেখা করছেন বিভিন্ন দলের নেতার সঙ্গে। টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও পিছিয়ে নেই, তিনি জাতীয় পার্টি তৈরি করতে চলেছেন। কেসিআর এর দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে বিকল্প নীতি নিয়ে সর্বসম্মতি হয়েছে। তেলেঙ্গানা আন্দোলনের সময়ও এই সিদ্ধান্ত হয়েছিল। শিগগিরই জাতীয় পার্টি ও তার নীতি তৈরি হবে। গত কয়েক নির্বাচনে তেলেঙ্গানায় কার্যত একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন কে চন্দ্রশেখর রাও। এরপর রাজ্যের বাইরে তাকাতে চান তিনি। লোকসভা ভোট এখনও দেরি আছে, তার আগে কয়েকটি রাজ্যে ভাগ্য যাচাই করে নিতে চান চন্দ্রশেখর রাও। গুজরাট, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলিতে তেলেগু ভোটে ভাগ বসাতে চায় টিআরএস। লোকসভা ও বিধানসভা ভোটে প্রার্থী খোঁজা শুরু হয়েছে।
জাতীয় পার্টির মর্যাদা পেতে 4 বা তার বেশি রাজ্যে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে 6% বৈধ ভোট পেতে হবে টিআরএসকে। জাতীয় পার্টির মর্যাদা পেলে সারা দেশেই টিআরএস প্রার্থীরা তাদের প্রতীক ব্যবহার করতে পারবেন। শরদ যাদবের মতো জাতীয় স্তরের সমাজবাদী নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন কেসিআর। উত্তরপ্রদেশ ও দিল্লির কৃষক সংগঠন, দলিত সংগঠন, অবসরপ্রাপ্ত আমলা এবং বুদ্ধিজীবীদের সঙ্গেও কথা বলছে টিআরএস। জেডিএস নেতা ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর সঙ্গে রবিবার নিজের বাসভবনে বৈঠক করেছেন কেসিআর। দুই নেতার বৈঠকে বিজেপি বিরোধী দলগুলির ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 200 দিন হয়ে গেল, ফলে ইউরোপের মাটিতে একবার আমাদের নজর রাখতেই হচ্ছে। আমাদের দেশ বহুদলীয় গণতন্ত্র, তাই শাসক আছে, বিরোধী দল আছে, জোটের মধ্যে জোট আছে, দলের মধ্যে দল আছে, যেসব নিয়ে একটু আগে আলোচনা করছিলাম আর কি। রাশিয়ায় ভ্লাদিমির পুতিন ওসবের বালাই রাখেননি, বরং বিরোধী নেতাদের জন্য নার্ভ এজেন্টের ব্যবস্থা করেছেন। গ্যারি কাসপারভের মতো কিংবদন্তি দাবাড়ু, যাকে এক নামে চেনে গোটা দুনিয়া, থাকেও রাশিয়া থেকে ক্রোয়েশিয়ায় তাড়িয়েছেন পুতিন, তারপর যুদ্ধেও নেমেছেন। কিন্তু ছোট্ট দেশটাকে কিছুতেই কবজা করতে পারছেন না তিনি, বরং ইউক্রেনের বাহিনী রুশ সেনার দখল করা নানা এলাকা প্রায় রোজই ছিনিয়ে নিচ্ছে। যুদ্ধ শুরুর পর মনে হয়েছিল কিয়েভের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। অনেকে ভাবতেই পারেননি 6 মাস লড়াই করতে পারবে ইউক্রেন। 6 মাস লড়াই তো তারা করেছেই, বরং এখন দেশে পূর্বাঞ্চলের নানা শহরে পুতিনের বাহিনীকে সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে ইউক্রেনের ফৌজ। এরকম একটা সময় ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবা একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন, আমরা প্রমাণ করে দিয়েছি রুশ সেনাকে আমরা হারাতে পারি। এখন পশ্চিমী দুনিয়া আমাদের সাহায্য করলে আমরা খুব তাড়াতাড়ি যুদ্ধটাও শেষ করতে পারবো। ইন্টারেস্টিং মন্তব্য, সন্দেহ নেই। ইউরোপ আমেরিকার কাছে ইউক্রেন যা চাইছে সেটাই মিলবে কিনা তা এখনই বলা কঠিন। তবে নেটোর ছাতার নিচে প্রায় 2000 রুশ সেনা জার্মানি ও পোল্যান্ড পৌঁছতে শুরু করেছে। ইউক্রেন যুদ্ধে এতদিন মূলত কম বয়সী সেনাদের পাঠাচ্ছিল রাশিয়া। বেগতিক দেখে পুতিন অভিজ্ঞদের যুদ্ধে পাঠানো শুরু করেছেন। ইউক্রেনে রুশ হামলার পর কেটে গেছে 200 দিন। বহু সামরিক ক্ষয়ক্ষতির বিনিময়ে ডনবাস অঞ্চলের বড় অংশে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে রাশিয়া, কিন্তু মাটি পিছলে যাচ্ছে মাঝে মধ্যেই। কিয়েভ দখল করতে গিয়ে পিছু হটা পুতিনের কাছে ছিল সবচেয়ে বড় ধাক্কা। 200 দিনের মাথাতেই এলো দ্বিতীয় বড় ধাক্কাও, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনটাও মনে করছেন অনেকেই। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে ইজিউম শহরের দখল হারালো রুশ সেনা। ইজিউমের দখল হারানোর কথা রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসও মেনে নিয়েছে। অস্ত্র রসদ ফেলে রেখেই রুশ সেনা দ্রুত শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। খার্কিভ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ইজিউম, সেখান থেকে ডনবাস অঞ্চলের অন্যত্র সরে যেতে সেনাকে নির্দেশ দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। প্রাণ বাঁচাতে খার্কিভের বাসিন্দাদের রাশিয়ায় গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে মস্কো। ডনবাসে অপারেশন চালানোর জন্য রুশ সেনা ঘাঁটি ছিল ইজিউম শহর। ইজিউম হাতছাড়া হওয়ায় বিপুল সামরিক রসদ রুশ সেনার হাতছাড়া হয়ে গেল, ফলে যুদ্ধে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। গুরুত্বপূর্ণ জয়ের পর ভিডিও মেসেজে পুতিনকে কটাক্ষ করতে ছাড়েননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মন্তব্য, রুশ সেনা এখন তাদের সেরা ক্ষমতা দেখাচ্ছে কিভাবে পিঠ বাঁচাতে হয়। ইউক্রেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আন্দ্রেই জেরম্যাক আবার লিখেছেন, দ্রুতগামী সেনাবাহিনীর খেতাব দখলের পথে রাশিয়ার সেনারা, ছুটতে থাকুন। জেলেনস্কির দাবি, সেপ্টেম্বরে রাশিয়ার হাত থেকে প্রায় 2000 বর্গ কিলোমিটার অঞ্চল মুক্ত করেছে তারা। কুপিয়ানক্স ও বালাক্লিয়া শহরের দখলদারিও হাতছাড়া হয়েছে রাশিয়ার। একাধিক গ্রামের দখলও নিয়েছে ইউক্রেনের বাহিনী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।